স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটার উদ্দেশ্য। সেই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যখন আমি আমার সাপ্লাই চেন আমি টেক্সটাইল ভ্যালু চেন আমি অ্যাড করব, তার মানে কি আমার যে ব্যাকওয়ার্ড যে ফার্মগুলো আছে যারা আমাকে হেল্প করতেছে, যাদের নিয়ে আমার এসিএমটা গঠিত, তাদের সবার সাথে একটা ট্রাস্টি একটা ফেথ রিলেশনশিপের মাধ্যমে এই অ্যালায়েন্সটাকে প্রতিষ্ঠা করা। এখন নিজেদের মধ্যে যারা অ্যালায়েন্স আসবে তাদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট না থাকে, মিউচুয়াল যদি ফেথফুল রিলেশনশিপ না থাকে, তাহলে কোনো অ্যালায়েন্স পসিবল না। কারণ অ্যালায়েন্স উদ্দেশ্যটা কি? দুজনে মিলে কোনো একটা অবজেক্টিভকে অ্যাচিভ করা। দুজনের মধ্যে যদি কোনো ফেথফুল রিলেশন না থাকে তাহলে সেটা কখনোই পসিবল না। দেন কি স্ট্র্যাটেজি অ্যালায়েন্সটা বলে কি হচ্ছে, দিস ইনক্রিজেস দ্য অ্যাবিলিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি অফ ভেরিয়াস স্টেজেস ইনভলভড ইন সাপ্লাই চেইন। এটা মানে কি, যে আমার যেই সাপ্লাই চেইনের যে পার্ট যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলোর অ্যাবিলিটি। এখন দেখো, আমি যখন একা ছিলাম তখন আমার যে ক্যাপাসিটি ছিল, আমি অ্যালায়েন্স করার ফলে আমার ক্যাপাসিটিটা বেড়ে গেল। দেন এই অ্যাবিলিটি বৃদ্ধি পায় এবং ডিপেন্ডেবিলিটি মানে কি, একে অপরের উপরে যে নির্ভরশীলতাটা, একজনের উপর যে ডিপেন্ডেন্সি, সেটা হলো ডিপেন্ডেবিলিটি। ভেরিয়াস স্টেজেস, মনে করো সাপোজ আমার যে নিটিং মিল আছে, আমি যে নিটিং মিল থেকে ফেব্রিক আমি কালেক্ট করি, আমি আরএনজি ফ্যাক্টরি, আমি যে নিটিং মিল থেকে ফেব্রিক কালেক্ট করি, সেই ফ্যাক্টরিটার যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি সে কয়েকটা বায়ারের নামে মানে কয়েকটা ফ্যাক্টরি সাপ্লাই দেয়। এখন তার সাথে যদি আমি একটা স্ট্র্যাটেজি অ্যালায়েন্স করে ফেলি যে আমার বায়ারটা ইনক্রিমেন্টাল আছে, মানে আমার বায়ার বাড়তেছে, আমার ক্যাপাসিটি বাড়তেছে, সেক্ষেত্রে আমি আপনার ফ্যাক্টরি থেকে, এই নিটিং ফ্যাক্টরি থেকে আমি সমস্ত ক্যাপাসিটি আমি বুক করতে চাই, যে আপনার সমস্ত ক্যাপাসিটি আমিই নিব। তার মানে তারা একটা অ্যালায়েন্স আসলো, বাট কথা কি আমাকে কোয়ালিটি ভালো দিতে হবে। তার মানে রাউন্ড দ্য ইয়ার ওই নিটিং ফ্যাক্টরিটা ফেব্রিক সাপ্লাই কাকে, ওই আরএনজি ফ্যাক্টরিকে ফেব্রিক সাপ্লাই দিবে। সো তারও একটা ক্যাপাসিটি ইউটিলাইজ হয়ে গেল, সো তার অ্যাবিলিটিটা সে এখন আরো বৃদ্ধি করতে পারে। ওকে, আর যে ডিপেন্ডেবিলিটি কথাটা মানে কি, এই যে তারা এগ্রিমেন্ট করলো, অ্যালায়েন্স করলো যে আমি আপনার ফ্যাক্টরি থেকে আপনার সমস্ত ক্যাপাসিটি আমি নিয়ে নিচ্ছি, তার মানে কি ওই ফ্যাক্টরিটা এর উপর ডিপেন্ড হয়ে গেল, প্লাস এমনি যে আরএমজি ফ্যাক্টরি যে সেও একটা ডিপেন্ডেবিলিটি তৈরি হওয়ার উপর একটা, এটা কি বলা হয় যে ইনক্রিজ দ্য অ্যাবিলিটি এন্ড ডিপেন্ডেবিলিটি। Then the strategic alliance can be between two or more organizations, so each stage should be managed by welfare of others. কি বলা হচ্ছে, যেই কারণে আমার অ্যালায়েন্সটা তৈরি করে, এটা মানে কি দুজনেরই আমার ওয়েলফেয়ারে কাজ করতে হবে, দুজনের ভালোর জন্যই করতে হবে। এটা এমনটা না শুধু একজন বেনিফিট হলো বা অন্যজন সেই পরিমাণ বেনিফিট হলো না, তাহলে সেটা অ্যালায়েন্স হবে না। যেমন দেখো, and should not change or use that stages for own advantage without consideration of organization involved. মানে অন্যের কথা চিন্তা না করে শুধু নিজের দিক, শুধু একজনের দিক দেখে এটা কোনো অ্যালায়েন্স করা যাবে না। তাহলে বলা হচ্ছে দিস অ্যালায়েন্স ইজ কেপ্ট ফর্মাল ইন রিলেশনশিপ বিটুইন টু অর মোর অর্গানাইজেশন টু অ্যাচিভ সাম বেনিফিশিয়াল গোলস থ্রু বিজনেস বা সাপ্লাই চেইন। এটা তোমরাই বুঝো যে দুজনে মিলে কোনো একটা বেনিফিশিয়াল গোল অ্যাচিভ করার জন্য এই অ্যালায়েন্সটা করা। বলা হচ্ছে হিয়ার অর্গানাইজেশন অলসো ওয়ার্ক অন দ্য ডিজায়ার্ড নিডস। এই কথাটা দেখো, কি বলছো, অর্গানাইজেশন অলসো ওয়ার্ক অন দ্য ডিজায়ার্ড নিডস। এখন আমি অ্যালায়েন্স করার ফলে যদি আমার কোনো পার্সোনাল বেনিফিট না হয়, তাহলে তো অ্যালায়েন্স করার দরকার নেই। দুজনের তার পার্সোনাল নিড থেকে কিন্তু অ্যালায়েন্সটা তৈরি করা, যাতে দুজনের মিউচুয়াল গোল অ্যাচিভ হয়, যাতে পার্সোনাল ডেভেলপমেন্টটা হয়। দেন কি বলে, সাম অফ দ্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স রিসোর্সেস। এই যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা কিসের উপর ডিপেন্ড করে বা কি কাজে লাগিয়ে তারা এই অবজেক্টিভটা অ্যাচিভ করবে, সেগুলো হলো এই অ্যালায়েন্সের রিসোর্স। রিসোর্সগুলো কি, একটা মানে প্রোডাক্টস বলতে কি হয়, যাতে আমি দুইটা কোম্পানি যখন অ্যালায়েন্স করলো, তো ফার্স্টে যে প্রোডাক্টটা ছিল একটা কোম্পানি, সেটা এখন বোথ কোম্পানির হয়ে গেল। সো আগের কোম্পানির প্রোডাক্টটা এখন হয়ে গেল এই অ্যালায়েন্সের একটা রিসোর্স। দেন ডিস্ট্রিবিউশন চ্যানেল, দুইটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করতেছে, বাট আগের কোম্পানি চ্যানেলটা মাচ বেটার, সে মার্কেটটা ভালো দখল করতে পারছে, তার মার্কেট শেয়ারটা ভালো, সো ওই ডিস্ট্রিবিউশন চ্যানেলে সে এখন অন্য একটা কোম্পানিও প্রোডাক্ট সাপ্লাই করতে পারতেছে, তার মার্কেটটা শেয়ার করতে পারতেছে। ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, বড় কোম্পানি ছোট কোম্পানি, বড় কোম্পানির ক্যাপাবিলিটি বেশি, ছোটটা তো কম্পিটিটিভ ছোট ছিল, বাট অ্যালায়েন্স এবারে কি হলো, দুজনেই তার ক্যাপাবিলিটিটা শেয়ার করতে পারতেছে। আমি আগের দিন বলেছিলাম সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরির কথা, অথবা যে সিস্টার কন্ট্রাক্ট ফ্যাক্টরির কথা, সেটাই বলছে অ্যালায়েন্স করার পরে দুজনের মিলে ক্যাপাবিলিটি বেড়ে গেল। দেন প্রজেক্ট ফান্ডিং,
যদি কোনো একটা স্পেসিফিক প্রজেক্ট করতে চাই অ্যালায়েন্স করে, যে আমি নিউ কিছু একটা প্রজেক্ট অ্যাচিভ প্রজেক্ট আমি এটা দাঁড় করাবো, সেই ক্ষেত্রে প্রজেক্টের ফান্ডিং দরকার, সেই ফান্ডিংটা তখন এই অ্যালায়েন্সের মাধ্যমে দুইটা কোম্পানির কাছ থেকে শেয়ার হবে, তো ফান্ডিংটাও ইনক্রিজ হয়। ফান্ডিং মানে তো যেটা ইনভেস্টমেন্ট সেটা। যেমন যে ক্যাপিটাল ইকুইপমেন্ট, এট ফার্স্ট যে ক্যাপিটাল মানে কি আমরা কি জানি যে মূলধন বা প্রিন্সিপাল, যেই মূলধনটা ছিল সেটা অ্যালায়েন্সের পরে আরো বেড়ে যাবে, কারণ একে তো ক্যাশ ইনভেস্টমেন্ট আছে, তারপরেও যে দুই ফ্যাক্টরির যে ইকুইপমেন্ট যেগুলো রিসোর্স আছে, মেশিনারি আছে, আলাদা ইকুইপমেন্ট আছে, এই সবগুলোই কি তখন শেয়ারিং এ চলে আসে। তার মানে গোটারাই তখন তারা এই ক্যাপিটাল ইকুইপমেন্ট হিসাবে তারা রিসোর্সটা ইউজ করতে পারতেছে। যে বলছে নলেজ, এই যে বিজনেস নলেজটা, আমার যে লার্জ কোম্পানির যে লার্জ মার্কেট শেয়ারের যে বিজনেস নলেজটা, তাদের প্রোডাক্ট তৈরি করার যেই মেথোডোলজি বা তাদের যে ইন্টেলেকচুয়ালটা, এইটাই দুজন তখন দুজনই কাজে লাগাতে পারতেছে, নলেজের শেয়ারিং হচ্ছে। আরেকটা বলেছি এক্সপার্টিস ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমার কোম্পানিগুলোতে যে টেকনিক্যাল যারা পার্সন আছে, যারা এক্সপিরিয়েন্সড পার্সন, তাদেরকেও আমি যখন এই অ্যালায়েন্সের মাধ্যমে দুটো কোম্পানির জন্য আমি শেয়ার করতে পারতেছি। তার কোনো প্রবলেম আছে এখানে? না স্যার। দেন দেখো, this alliance is supply chain management. Alliance is the supply chain is alliance is actually a collaboration of firms to work together to form a greater effect than before. কি বলা হয় এই অ্যালায়েন্সটা কি, কয়েকটা ফার্মের কোলাবোরেশন মানে কোঅর্ডিনেশন, এটা কি টু ওয়ার্ক টুগেদার টু ফর্ম বেটার ইফেক্ট দেন বিফোর, আগের থেকে ভালো কোনো কিছু করার জন্য এই অ্যালায়েন্সটা করা। দেয়ার আর সাম রিজনস হুইচ ক্যান ইমপ্রুভ দ্য পারফরমেন্স, কোন কোন রিজনের কারণে এই পারফরমেন্স গুলা ইমপ্রুভ করে সেগুলো কি, আমরা ডিসিশন মেকিং ইজ ডান বাই কনসিডারেশন অফ আদার পার্টি। এই যে কোনো কোম্পানির ডিসিশন নেওয়া অ্যালায়েন্সের মাধ্যমে কি হয়, তখন যারা যারা যেসব ফার্ম গুলো এখানে ইনভলভ আছে সবার কাছ থেকে কনসিডার করে, সবার মতামত কনসিডার করেই পুরো একটা ডিসিশন মেক করা হয়। তাতে কি কোনো একটাতে কোনো ভুল ডিসিশন হওয়ার থেকে বা কোনো ইরিলেভেন্ট কিছু হওয়ার থেকে কোম্পানি বাঁচতে পারে। কারণ এখানে যখন শেয়ার করা হবে বিভিন্ন জনের মতামত, দুই কোম্পানি, সেক্ষেত্রে নানা ধরনের মত আসবে, সো কোন মতটা বেশি ভেরিফাইবল, কোন মতটা বেশি ইফেক্টিভ সেটাকে জাজ করা যাবে। দেন ইজি কোঅর্ডিনেশন বিটুইন দ্য পার্টিস বাই দেয়ার ম্যানেজার্স উইথ দেয়ার টাস্ক, কি বলা হচ্ছে এই যে পার্টিগুলো যার ফার্ম গুলা, এই ফার্ম গুলার মধ্যে তাদের ম্যানেজারদের মাধ্যমে ইজি কোঅর্ডিনেশন করা, সমন্বয় করা, যে মিউচুয়াল প্রসেস গুলাকে সমন্বয় করা, সুবিধাজনক ভাবে করা, কিন্তু উইথ দ্য ট্রাস্ট, বিশ্বাসের সাথে ওই ম্যানেজারদের দ্বারা কাজগুলোকে সমন্বয় করে নেওয়া। কি বলছে দিস রেজাল্ট ইন বেটার অপারেশনাল ইমপ্লিমেন্টেশন স্কিম ভ্যালুয়েশন, এটা হলে কি হয় এই যে আমার অপারেশনাল যে অ্যাক্টিভিটিস গুলো এগুলোকে আরো বেটার ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, আমার প্ল্যানিংটাকে আমি আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমার যে যে স্কিমটা আমি নিলাম যে আমি এই যে অপারেশনাল অ্যাক্টিভিটিটা করতেছি এটাকে আমি রাইট ওয়ে ভ্যালুয়েশন করতে পারবো যে আমার এটা ঠিক মতো কাজ করছে কিনা। দেন বলছে ইট উইল লিড টু রিডান্ডেন্সি ডিউ টু ইনক্রিজ ইন সাপ্লাই চেইন প্রোডাক্টিভিটি। এখন দুজনে অ্যালায়েন্স করার ফলে কি হলো, সাপ্লাই চেইনের প্রোডাক্টিভিটি আলটিমেটলি ইনক্রিজ হয়ে গেল। তার মানে কি একটু রিডান্ডেন্সি মানে এটা এক্সেস করলো, তার মানে এটা আমার কোম্পানিটাকে এই প্রোডাক্টিভিটাকে অনেক বেশি আকারে নিয়ে চলে গেল, যে কারণ আমার এটা দুজনে মিলে করাতে আমার সাপ্লাই চেইনের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, এটাকে বলে রিডান্ডেন্সি বা এক্সেস পরিমাণে। Then this ensures proper sharing of sales and production information, hence helping in coordinate production and distribution decision. এটা কি করে এই দুজনের মিলে এইসব যারা যারা এই সাপ্লাই চেইন অ্যালায়েন্স যারা আছে, স্ট্র্যাটেজি অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের মধ্যে যারা যারা আছে তার সবারই এই যে সেলস ইনফরমেশন, সেলস এর প্রোডাকশন, যে আমি কতটুকু এই বছর আমার ডিমান্ড আছে, কতটুকু আমার সেলস হয়েছে, সেই সেলস মতো আমার কতটুকু প্রোডাকশন করতে হবে, সো এই যে প্রোডাকশন আর সেলস এর ইনফরমেশন গুলো এগুলা তারা নিজেদের মধ্যে শেয়ার করতেছে। তার মানে কি তাদের নিজেদের মধ্যে এই যে প্রোডাকশনের ডিসিশনটা অথবা ডিস্ট্রিবিউশন ডিসিশন গুলোকে তারা রাইট ভাবে তারা কোঅর্ডিনেট করতে পারতেছে। ঠিক আছে, এটা দেখো আরেকবার।
এতে কি সবাই আছে কি না? শাকিল আহমেদ সাগর, আছো ক্লাসে? জি স্যার। পড়া দেখতেছো? জি স্যার, দেখতেছি তো। কোনো প্রবলেম নাই? দেন সামিয়া সিদ্দিকা, জি স্যার। তোমরা সিনিয়র ব্যাচ, তোমরাই আরো চুপচাপ থাকো, জুনিয়র ব্যাচেরাই ভালো। আইডি 6 আয়ান, জি স্যার। তোমরা মেবি তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে না অন্য সাবজেক্ট গুলার? হচ্ছে স্যার। মানে তোমরা মেবি কমফোর্টেবল না, ভালো লাগতেছে না নাকি? মাসুম আহমেদ, Yes, sir. মাশাআল্লাহ। সাইফুল ইসলাম, আইডি 50। শেষ চিনি, বাট নাম মনে হয় এভাবে চিনি না। শৈশব দে, নামটা তো খুব সুন্দর তোমার। ইয়েস স্যার। আইডি 70। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এই দুইটা স্লাইডে কারো কোনো প্রবলেম নাই বুঝতে? আসলে এই চ্যাপ্টারটা এখন যে শুরুতে এগুলো আসলে তোমাদের কিছু মানে বুঝবা যা সেটা দেখবা, এমন কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিছু নাই, থিওরিটিক্যাল পড়া। আমি সামনে আগাবো? স্যার আগান। ওকে, ডেভেলপিং ট্রাস্ট বেসড রিলেশনশিপ উইথ সাপ্লাই চেইন পার্টনার। আমি আমাদের পার্টনারদের সাথে আমি কিভাবে এই সাপ্লাই চেইন রিলেশনশিপটাকে আমি ডেভেলপ করবো, এই ট্রাস্ট বেসড রিলেশনশিপ, যাতে আমার একটা ফেথফুল সম্পর্ক থাকে। কি স্টেপ গুলো দেখো। আমার অ্যাসেসিং দ্য রিলেশনশিপ, আমার রিলেশনটাকে আমাকে অ্যাসেস করতে হবে, মানে কিভাবে আইডেন্টিফাই দ্য মিউচুয়াল বেনিফিট। ফার্স্টে অ্যালায়েন্স করার ফলে আমার মিউচুয়াল বেনিফিটটা কি এটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। তারপর কি বলছে ইকুইটি, যাতে সবাই সমান সুযোগটা পায়। আমি অ্যালায়েন্স করার ফলে আমি কাউকে বেশি পার্ট দিয়ে দিব, কাউকে কম দিব, এটা হবে না, যাতে সবাই মিউচুয়ালি একটা বেনিফিটেড হয়। আইডেন্টিফাইং অপারেশনাল রোলস, আমার অপারেশনাল অ্যাক্টিভিটি গুলোকে আইডেন্টিফাই করা। যেমন দেখো সিকুয়েন্সিয়াল ইন্টারডিপেন্ডেন্স, এটা মানে ধারাবাহিকতা। যেমন ধারাবাহিকটা কি, অ্যাক্টিভিটিস ইনফরমেশন অফ ওয়ান পার্টনার প্রেসক্রাইব দ্য আদার। এখন দুইটা যদি লার্জ আর স্মল কোম্পানি অ্যালায়েন্স করে, সেক্ষেত্রে লার্জ কোম্পানি অ্যাক্টিভিটিস আর ইনফরমেশন গুলো কি করবে, স্মল কোম্পানিকে এটাকে প্রেসক্রাইব করবে। তার মানে তারা একটা ইনস্ট্রাকশন মোডে আছে। বড় কোম্পানি যে ইনফরমেশন দিবে সেটা ছোটরা মেনে চলবে, এটা সিকুয়েন্সিয়াল ইন্টারডিপেন্ডেন্স। আরেকটা বলা হচ্ছে রেসিপ্রোকাল ইন্টারডিপেন্ডেন্স। এটা মানে কি, পার্টিসটা এক্সচেঞ্জ ইনফরমেশন ইন বোথ ডিরেকশন। এতে কোনো ছোট বড় ক্লাসিফিকেশন থাকবে না, এখানে উভয় পার্টি বোথ ফার্ম তার ইনফরমেশন গুলাকে সবার সাথে, দুজনের সাথে শেয়ার করবে, কেউ কারো অধীনে থাকবে না। এবং ক্রিয়েটিং ইফেক্টিভ কন্ট্রাক্টস, আমি আগে বলেছিলাম স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করার জন্য দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকবে, একটা চুক্তি থাকবে, যে আমি কেন আমরা অ্যালায়েন্স করতেছি, অ্যালায়েন্সের টাইম কত হবে, কত বছর আমি করব, এটাতে আমার মিউচুয়াল বেনিফিট কি থাকবে, মিউচুয়ালি কি অবজেক্টিভ আমি এখানে অ্যাচিভ করার ট্রাই করব সেটা। সো ওই কন্ট্রাক্টস গুলাকে এমন হইতে হবে ইফেক্টিভ, কেন কন্ট্রাক্টস দ্যাট এনকারেজ নেগোসিয়েশন অ্যাজ আনপ্ল্যান্ড ইভেন্ট অ্যারাইজ। নেগোসিয়েশন মানে হচ্ছে আলাপ আলোচনা, যাতে এই কন্ট্রাক্টটা খুব রেস্ট্রিকটিভ না হয়, যে আমি যে ক্লজ দিয়ে দিয়েছি সেই মতো আমার চলতে হবে। এই কন্ট্রাক্টটা আমাকে আলাপ আলোচনার জন্য এনকারেজ করবে, যেতে যদি কোনো আনপ্ল্যান ইভেন্ট অ্যারাইজ, মানে আমি মনে করো কোনো রকম কনফ্লিক্ট অ্যারাইজ করলো, যেটা আমার প্ল্যান করা ছিল না, আনপ্ল্যান হঠাৎ করে, যেটা আমাদের কোনো আইডিয়াতে ছিল না, এমন কোনো একটা আনপ্ল্যান ইভেন্ট অ্যারাইজ করলো, তো সেই ক্ষেত্রে যাতে আমরা নেগোসিয়েশন করে এটাকে আমরা সলভ করতে পারি। সো কন্ট্রাক্টটা এরকম ইফেক্টিভ হইতে হবে। ডিজাইনিং ইফেক্টিভ কনফ্লিক্ট রেজলিউশন মেকানিজম, যদি কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্টটা কিভাবে রেজলিউশন করা, কিভাবে আমাকে রিসলভ করা যায়, সেটার মেকানিজম থাকতে হবে, ডিজাইনিং থাকতে হবে। মেকানিজমটা কিরকম, স্পেসিফাই রুলস এন্ড গাইডলাইন্স, ওই কন্ট্রাক্ট করার সময় কিছু এক্সপেক্টেড কনফ্লিক্টের জন্য আমার কিছু রুলস এন্ড গাইডলাইন্স থাকবে, সেই রুলস এন্ড গাইডলাইন্স অনুযায়ী কোনো কনফ্লিক্টটাকে রিজলভ করা হবে। আর এটা কি ফ্রিকোয়েন্ট মিটিংস, যাতে আমরা এমন যদি কোনো হয় যে কোনো কনফ্লিক্টে সেটা এই মেকানিজমে পড়তেছে না, সেক্ষেত্রে আমরা যাতে এই যে নেগোসিয়েশন করা বা ফ্রিকোয়েন্ট মিটিং করা, মিটিং এ যাতে আমরা এগুলোকে সলভ করতে পারি, এরকম ফ্লেক্সিবল হইতে হবে কন্ট্রাক্টটাকে। ঠিক আছে, দেখো ম্যানেজিং
এটাকে বলেছেন যে ডেভেলপিং, কিভাবে ডেভেলপ করা যায় সেটা। আর ম্যানেজিং ট্রাস্ট রিলেশনশিপ, এই ট্রাস্ট রিলেশনশিপটা কিভাবে ম্যানেজ করে রাখা যায়, এক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে। নাম্বার হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি? আমরা বলি প্রতিজ্ঞা, প্রমিস টাইপের। আচ্ছা, টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট ইজ ক্রুশিয়াল। টপ ম্যানেজমেন্ট তখন থাকবে অবশ্যই, যখন অ্যালায়েন্স করবে তখন টপ ম্যানেজমেন্টের যারা কনসার্ন তারাই এই অ্যালায়েন্সটাকে ইফেক্টিভ করবে। তাদের যে কমিটমেন্ট গুলো এগুলা ক্রুশিয়াল, মানে তাদের গুলো ইম্পর্টেন্ট। তারা যে কমিটমেন্ট দিয়েছিল সেগুলোকে সবাই মেনে চলতে হবে এবং তাদের যে সেট করা গাইডলাইন, সেই গাইডলাইন সবাইকে চলতে হবে। আরেকটা কি বলা হচ্ছে, ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ পার্টনারশিপ ফর ইচ পার্টি। প্রত্যেকটা পার্টির যে ভ্যালুটা, যে পার্টনারশিপের যে ভ্যালু, যে কার কিরকম থাকবে, তার পার্টনারশিপটা কেমন থাকবে, এগুলাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে যে কার কতটুকু সুযোগ থাকবে এখানে এই পার্টনারশিপে, কে কতটুকু বেনিফিট পাবে। ঠিক আছে, এই সবগুলা আইডেন্টিফাই করা থাকে, যাতে কোনো ধরনের কনফ্লিক্ট হলে কেউ কারোর উপর কোনো চাপাতে না পারে, কেউ কারোর উপরে কাউকে অধীনস্থ না করতে পারে। দেন ক্লিয়ার মেথড অফ কমিউনিকেশন, এই হলো ফার্স্ট ক্লজ বলা যায় কন্ট্রাক্টে, যে এই ক্লিয়ার কমিউনিকেশন ছাড়া কোনো অ্যালায়েন্স চলতে পারবে না। তুমি যদি অ্যালায়েন্স করার ফলে কোনো ইনফরমেশন যেটা অ্যালায়েন্সের দরকার, তুমি যদি সেটাকে হাইড করে রাখো, তাহলে কোনোদিনও সেই স্ট্র্যাটেজি অবজেক্টিভটা অ্যাচিভ হবে না। টু মেজর ফ্যাক্টর দ্যাট লিড টু দ্য ব্রেকডাউন অফ পার্টনারশিপ, দুইটা মেজর ফ্যাক্টর যেটাতে পার্টনারশিপটা ব্রেকডাউন হয়। নাম্বার ওয়ান কি? ল্যাক অফ ইনফরমেশন শেয়ারিং, আর এটা কি ইনএবিলিটি টু রিজলভ কনফ্লিক্ট। যদি আমার ইনফরমেশন শেয়ারিং এ কোনো গ্যাপ থাকে, আমি যদি সেটা ঠিক মতো না করি সেটা, আর এটা হচ্ছে ইনএবিলিটি টু রিজলভ কনফ্লিক্ট, যদি কোনো কনফ্লিক্ট সেখানে অ্যারাইজ করে সেটাকে যদি আমি রিজলভ না করতে পারি, তাহলে সেই পার্টনারশিপটা টিকবে না। দেন বলা হচ্ছে পারফরমেন্স ভিজিবিলিটি, মানে পারফরমেন্সটা শো করা। এরকম হেল্পস আইডেন্টিফাই ডিফেক্টিভ প্রসেসেস। যদি দুইটা কোম্পানি যদি তাদের এই স্ট্র্যাটেজি অ্যালায়েন্স যে পারফরমেন্স, সেটাকে যদি রেগুলার বেসিস সেটা জাজ করা যায়, যদি পারফরমেন্স ভিজিবল করে, তাহলে যে ডিফেক্টিভ প্রসেস গুলো আছে, মানে যে প্রসেসের ডিফেকশনের কারণে এই স্ট্র্যাটেজি অবজেক্টিভে হ্যাম্পার হচ্ছে, সেই প্রসেস গুলোকে আইডেন্টিফাই করা যায়, সেখানে কারেক্টিভ অ্যাকশন নেওয়া যায়। সাথে কি মেক্স ইট হার্ডার ফর আইদার পার্টি টু বি অপরচুনিস্টিক। অপরচুনিস্টিক মানে হচ্ছে সুযোগ সন্ধানী। এই কথাটা মানে কি, যাতে এই পারফরমেন্স যদি সবসময় আমি ভিজিবল করি, সবসময় আমি ইভালুয়েট করি, তাহলে কি দেখা যাবে আমার যে পার্টিগুলো আছে, পার্টিগুলো কোনোটা সুযোগ মানে এই অপরচুনিস্টিক হতে পারবে না। তো এটা না হলে কি হবে, সবারই ইকুয়ালি প্রফিট থাকবে। এমনটা না যে কেউ বেশি সুযোগ সন্ধানী হয়ে গেল, সে বেশি বেনিফিটটা সে অ্যাচিভ করলো, বাট অন্য কেউ করে করলো না। শুধু অ্যালায়েন্সের উদ্দেশ্য যখন থাকে যে অবজেক্টিভ অ্যাচিভ করা, সেক্ষেত্রে অনেকে চেষ্টা করে যে যাতে এখান থেকে হাইয়েস্ট কোন বেনিফিটটা সে অ্যাচিভ করতে পারে। তো এই যে অপরচুনিস্টিক হওয়াটা, এটা এখানে হতে পারবে না যদি পারফরমেন্সটা আমরা অল টাইম ভিজিবল করে রাখি, যে কে কতটুকু প্রোগ্রেস করতেছে। যেটা হচ্ছে ফেয়ারনেস, আগে বলেছে ট্রাস্ট অ্যান্ড ফেয়ারনেস। মোস্ট রিলেশনশিপ ইনভলভ পার্টিস উইথ আনইকুয়াল পাওয়ার। এখন দেখো, আমি যখনই বলতেছি যে দুইটা পার্টিরই পাওয়ারটা ইকুয়াল হইতে হবে, আগে কি বলেছিলাম যে মেন সত্য কি ইকুইটি। তো দেখা যায় যে ম্যাক্সিমাম রিলেশনশিপে বা অ্যালায়েন্সের ক্ষেত্রে এই পার্টিগুলো তারা আনইকুয়াল পাওয়ার নিয়ে তারা অ্যালায়েন্স করে, কারণ কখনোই দুটা সেম কোম্পানি অ্যালায়েন্স করে না, এটা খুবই রেয়ার। করে কি, কেউ তার থেকে একটু বড়, তার থেকে একটু পাওয়ারফুল কোম্পানির সাথে কেন করে, যাতে তার মিউচুয়াল বেনিফিটটা বেশি হয় সেই ক্ষেত্রে। এখন আমি যেখানে আমার কোম্পানি আমি প্রফিট করতে পারছি না, আমি যদি আমার মধ্যে একটা ফ্যাক্টরিকে নেই, তাহলে আমি আর খুব বেশি আগাতে পারবো না। সো আমি যদি আর একটু ভালো ডেপুটেড কারোর সাথে আমি লিঙ্ক করি, সেক্ষেত্রে আমার প্রফিটটা বেশি ভালো হবে। এই জন্যই এই আনইকুয়াল পাওয়ার নিয়ে তারা করে। দেন ফেয়ারনেস ইনফ্লুয়েন্স রিলেশনশিপ স্ট্রেংথ। তো এই যে রিলেশনশিপটা যতটুকু ফেয়ার হবে, রিলেশনশিপ স্ট্রেংথ তত বাড়বে, এটাই বলা হচ্ছে। জাস্ট ফেয়ার থাকাটা। তো কমিটমেন্ট থাকতে হবে, দেন কমিউনিকেশন তো মাস্ট, এটা ছাড়া রিলেশনশিপ ব্রেকডাউন হয়ে যাবে। দেন পারফরমেন্স ভিজিবল থাকলে ডিফেক্টিভ প্রসেসগুলো আইডেন্টিফাই করা যাবে এবং কোনো একটা পার্টি অপরচুনিস্টিক হতে পারবে না, বোথ উইল বি মিউচুয়ালি বেনিফিটেড। দেন ফেয়ারনেস, ফেয়ার রিলেশন থাকলে রিলেশন স্ট্রেংথটা বাড়বে, অ্যালায়েন্সটা আরো বেশি ভালোভাবে কার্যকর হবে। ঠিক আছে, এই দুটো সাইডে কারো কোনো প্রবলেম? No, sir. আচ্ছা, দেন আমি একটু আগে বলেছিলাম যে আমার বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হতে পারে, সেই কনফ্লিক্ট গুলোর সোর্সটা কি সাপ্লাই চেইনে। আমরা বলতেছি যে রিলেশনশিপ কনফ্লিক্ট।
রিলেশনশিপ কনফ্লিক্ট মানে হচ্ছে একজন একজনের সম্পর্কের কারণে আমরা যখন বলি যে আমার সাথে অমুকের ভালো সম্পর্ক আছে, তো আমি এখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পাবো, এই যে আমার রিলেশনশিপের কারণে আমি যেটা এক্সট্রা আমি এক্সপেক্ট করতেছি, এই কারণে নানা ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। যেমন দেখো স্ট্রং ইমোশন, যদি এই সাপ্লাই চেইনের মধ্যে যদি কোনো একটা এমপ্লয়ি অন্য ওই আদার ফার্মে কোনো কোম্পানির প্রতি এমপ্লয়ের জন্য যদি স্ট্রং ইমোশন কাজ করে, যে আত্মীয় হয়, তার কাজিন হয় বা তার ফ্রেন্ড হয়, তো এই ক্ষেত্রে তারা কি এক্সট্রা বেনিফিট প্রচেষ্টা করবে, তখন এক ধরনের কনফ্লিক্ট সেটাকে বলা হয় স্ট্রং ইমোশন দিয়ে হয়। দেখো পুয়ার কমিউনিকেশন, দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকে, তারা এই এমপ্লয়ি কর্মক্ষেত্রে তারা কমিউনিকেশন গ্যাপে থাকতেছে, তারা একজনের ইনফরমেশন ঠিকমতো শেয়ার করতেছে না, এই ক্ষেত্রে এই কনফ্লিক্ট ঘটে। আর এটা কি বলছে নেগেটিভ বিহেভিয়ার, যদি এই সাপ্লাই চেইনের মধ্যে যদি যারা এই অ্যালায়েন্স করতেছে তাদের মধ্যে যদি কারোর নেগেটিভ বিহেভিয়ার থাকে, অবশ্যই নেগেটিভ বিহেভিয়ারের সাথে কেউ সবকিছু শেয়ার করতে চায় না, তো একজনের নেগেটিভ বিহেভিয়ার পারে পুরো সাপ্লাই চেইনটাকে ইফেক্ট করতে। Then stereotypes and language difference, problematic with intercultural communication. স্টেরিওটাইপ মানে হচ্ছে কোনো বাটা ধরা নিয়ম বা এই যে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স, ভাষার পার্থক্য। আমি আমার দেশের বাইরে আমি অন্য কোনো দেশের সাথে আমি যখন আমি করতেছি, এই অ্যালায়েন্স করতেছি, তখন কি হয় আমাদের ইন্টারকালচারাল কমিউনিকেশনে এই কনফ্লিক্টটা দেখা দেয়। আপনার কথাটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে। কোনটা এখন বোঝনি? না স্যার বোঝা যাচ্ছে তো। আচ্ছা, স্ট্রং ইমোশনটা বুঝতে পারছো? ইমোশন পুয়ার কমিউনিকেশন, আচ্ছা নেগেটিভ বিহেভিয়ার বলেছি যে কেউ কারো যদি স্যার বুঝতে পারছি। স্টেরিওটাইপস আর ল্যাঙ্গুয়েজ বলছিলাম যে কারো যদি দেখো এমন দেখো আমার আমি জাপানের কোনো কোম্পানির সাথে বাংলাদেশের কোনো কোম্পানির একটা অ্যালায়েন্স চলতেছে, সেক্ষেত্রে জাপানিজ যে কালচার, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে কিছু বাটা ধরাদের থাকে না, কিছু নিজেদের বিহেভিয়ার, নিজেদের রিলিজন বা বিহেভিয়ার, তো ওই বিহেভিয়ার সাথে ওর যে ইন্টারকালচারাল যে কমিউনিকেশন তার সাথে আমারটা মিলতেছে না। ঠিক আছে, দেখা যাবে ওর যে ইথিক্সে ও কাজ করতেছে, যে ল্যাঙ্গুয়েজ বলতেছি, ল্যাঙ্গুয়েজ আমি বুঝতেছি না, ওর ইথিক্সও আমার সাথে মিলতেছে না, সেইটা এক ধরনের কনফ্লিক্টের মধ্যে পড়তেছে। দেন দেখো ডাটা কনফ্লিক্টস, বলছে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ ডাটা অথবা ফলস এক্সপ্লেনেশন। কোনো একটা ডাটা সেটার ইন্টারপ্রিটেশন যেভাবে হওয়া দরকার সেটা ভিন্নভাবে হলো, বা সেটা মিসকন্ডাক্ট হলো, সেটা যে আমার এই ডাটাটার আমার এতটা, এখন মনে করো কোনো একটা ভ্যালু নেগেটিভ চলে আসে, কোনোটা নেগেটিভ চলে আসা মানেই তা না সেটা খারাপের দিকে চলে যাওয়া, এটা ইন্টারপ্রিটেশন আলো ভালো হইতে পারে। সো এই যে পার্সন টু পার্সন ডাটা ইন্টারপ্রিটেশনটা ভ্যারি করা, তাতে কি ফলস এক্সপ্লেনেশন, যেটা রাইট না সেটাকে ফলস ভাবে এক্সপ্লেনেশন করা। দেন কি বলা হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন, আগেই বলেছিলাম যে ডাটা নিয়েই তো সবাই কাজ করে, এই যে এসসিএম বলো বা অ্যালায়েন্স বলো, সবাই ডাটা নিয়েই কাজ করে, ডাটা নিয়ে সবার সামনে কোনো আজকে আমার কতটুকু সেল হচ্ছে এই ডাটাটা, আজকে আমার কতটুকু মার্কেট ডিমান্ড, সেই ডাটা নিয়ে সবাই কাজ করতেছে। সো এই যে ডাটাটা সেটা যদি ঠিক মতো ইন্টারপ্রিট না করা হয়, সেটা যদি ঠিক মতো শেয়ার করা না হয়, তাহলে এই ডাটা কনফ্লিক্টটা ঘটে। দেন বলা হচ্ছে ইন্টারেস্ট কনফ্লিক্ট। ইন্টারেস্ট কনফ্লিক্টটা কি, মানে সুবিধার জন্য যে কনফ্লিক্টটা, কেমন ধরনের, কম্পিটিশন ওভার সাবস্টেন্টিভ ইন্টারেস্ট অ্যাজ লাইক অপরচুনিস্টিক উইথ লার্জ শেয়ার ফরেন ইন্টারেস্ট। এই যে দেখো অপরচুনিটি কথা আবার আসছে, তার মানে কি কোন একটা সাবস্টেটিভ ইন্টারেস্টের ক্ষেত্রে, কোন একটা নির্দিষ্ট সুবিধার ক্ষেত্রে দেখা যায় কি যে বড় কোম্পানি সেটা সে সুযোগ সন্ধানী হয়ে বড় পার্টটা নিতে চায়, ইন্টারেস্ট নিতে চায়। বুঝতে পারছি? মনে করো তার ইনভেস্টমেন্ট বেশি ছিল, সে এই অ্যালায়েন্সের ক্ষেত্রে নতুন কিছু করার ক্ষেত্রে, তো সে চাইবে কি সবসময় চাইবে যে এই লাভের ইন্টারেস্টের বড় পার্টটা সেই নিয়ে নিতে। এটাই হচ্ছে ইন্টারেস্ট কনফ্লিক্ট, যেটা কিন্তু আসলে ক্লসের মধ্যে হয় না। দেখো স্ট্রাকচারাল কনফ্লিক্ট, স্ট্রাকচারাল কনফ্লিক্ট মানে গঠনগত যে কনফ্লিক্ট, সেগুলা কিরকম, যে আনইকুয়াল কন্ট্রোল, তারা শুরুতেই আনইকুয়াল পাওয়ার নিয়ে অ্যালায়েন্স করছে, সো কন্ট্রোলটাও আনইকুয়ালি রয়ে গেছে। দেখো লো শেয়ার পার্ট, লো শেয়ার পার্টের কারণে ছোট যে শেয়ার যে কোম্পানিগুলো তারা কম বেনিফিট পাচ্ছে, এটা একটা কনফ্লিক্টের মধ্যে। দেখো ফিজিক্যাল ফ্যাক্টরস দ্যাট হিন্ডার কোঅপারেশন লাইক ইনভেস্টমেন্ট ইন এনি মেশিনারি অর ইকুইপমেন্ট। দেখো ফিজিক্যাল ফ্যাক্টরটা কি, যখন দুটো কোম্পানি মিলে, মনে করো একটা কোম্পানি তারা নতুন একটা কোম্পানি তারা করতেছে অ্যালায়েন্সের মাধ্যমে, তাতে দেখা গেল কি যে প্রথম যে বড় কোম্পানি তার ইনভেস্টমেন্টটা বেশি, দেখা গেল যে কোনো মেশিনারি বা ইকুইপমেন্টের ক্ষেত্রে সে বেশি ইনভেস্টমেন্ট করেছে, এটা একটা ফিজিক্যাল ফ্যাক্টর। এই যে শুরুতে সে বেশি ইনভেস্টমেন্ট সে করলো আরেকজনের কাছ থেকে, এতেই সে যে স্ট্রাকচারাল যে ব্যাপারটা সে এতে স্ট্রাকচারাল কনফ্লিক্টটা উৎপত্তি হচ্ছে, কারণ প্রফিটের সময় সে চাইবে যে আমার ইনভেস্টমেন্ট বেশি, আমি যেহেতু শুরুতে আমি এত টাকা ইনভেস্ট করেছি,
আমার বেশি ইন্টারেস্ট ছিল, আমি এটার বেশি ইন্টারেস্ট পার্টটা আমি নেব, এক ধরনের কনফ্লিক্ট। সো শুরুতে ইকুয়ালি যাওয়াটাই বেটার, যাতে পরে কোনো ইন্টারেস্ট নিয়ে কোনো কনফ্লিক্ট না সৃষ্টি হয়। দেন বলা ভ্যালু কনফ্লিক্ট। ভ্যালু কনফ্লিক্ট হচ্ছে ডিফারেন্ট ওয়েস অফ লাইফ, আইডিওলজি, রিলিজন। যখন বিভিন্ন কান্ট্রি একসাথে কাজ করে, বিভিন্ন কান্ট্রি অ্যালায়েন্স করে বিভিন্ন কোম্পানিগুলো, তখন তাদের বিভিন্ন ধরনের লাইফ স্টাইল, তাদের আইডিওলজি, রিলিজন, এগুলো অনেক ক্ষেত্রে কিছু কনফ্লিক্ট সৃষ্টি করে। ফার্স্টে কি বলেছি, রিলেশনশিপের কারণে যে কনফ্লিক্ট গুলা, ডাটা শেয়ার না করার ফলে যে কনফ্লিক্ট সেগুলা, ইন্টারেস্ট শেয়ারিং এর যে কনফ্লিক্ট, ইন্টারেস্ট কনফ্লিক্ট, আর স্ট্রাকচার মানে গঠনগত যে সমস্যা, শুরু থেকে যে প্রবলেম গুলো নিয়ে তারা প্রোগ্রেস করেছে সেটা স্ট্রাকচারাল মানে কনফ্লিক্ট। আর যে নিজের লাইফ স্টাইল, রিলিজন নিয়ে, সেটা হচ্ছে ভ্যালু কনফ্লিক্ট। ওকে, শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. দেখো কনফ্লিক্ট রিজলভিং মেকানিজম, যদি আমার কোম্পানিতে কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্ট গুলোকে আমি কিভাবে রিসলভ করতে পারি, সে ধরনের কিছু মেকানিজম এখানে আলোচনা করা হয়েছে। সাপ্লাই চেইন পার্টনার শুড ডিসাইড অ্যাহেড অফ টাইম হাউ দে উইল রিজলভ ডিসপিউট। এই অ্যালায়েন্স শুরু করার প্রথমে তাদেরকে মেকানিজম গুলো সেট করতে হবে, যাতে যখন কনফ্লিক্ট হবে সেগুলোকে রিজলভ করা যায় ইজিলি, যাতে কোনো পার্টনারশিপ ব্রেকডাউন না হয়ে যায়। তো 4টা প্রিন্সিপাল রেজলিউশন প্রসেস দেখো, লিটিগেশন, আরবিট্রেশন, মেডিয়েশন আর নেগোসিয়েশন। তো বাম সাইড এগুলোকে বলা হবে মোর ফর্মাল, ডান দিকে এগুলাকে লেস ফর্মাল। দেখো ব্যাখ্যাগুলো দিচ্ছে। লিটিগেশন কথার মানে কি জানো? মামলা। আমি জন্য বাংলায় লিখে দিচ্ছি, এগুলো সহজে মানে জানা যায় না। লিটিগেশন মানে মামলা। মামলা মানে কি, আমার কোনো একটা কনফ্লিক্ট, সেটা একদম কোর্টে গিয়ে উঠলো নাকি, তখন কি জাজ এন্ড জুরি ডিটারমাইন দ্য আউটকাম। বিচারকের মুহুরি তারা কি করবে, আমার এই কনফ্লিক্টটার একটা আউটকাম তারাই বের করে দিবে। দেন কি বলছে, এটা টাইম কনজিউমিং। কোর্টের এই কাজগুলা টাইম কনজিউমিং হবে, কারণ অনেক লিটিগেশন মামলা ওখানে পড়ে আছে। সো আমারটা যখন সিকোয়েন্স আসবে এবং কোর্ট ডেটের পরে ডেট দিবে, আমার একটা মিউচুয়াল একটা আউটকাম বের করার জন্য। দেন কি কস্ট ক্যান বি এক্সেসিভ, লিটিগেশনের কস্টটা অন্যান্যদের তুলনায় অনেক বেশি হয়। ঠিক আছে, দেন দেখো আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হচ্ছে সালিসি। তোমরা আগে দেখেছো না গ্রামে যে বসতো পঞ্চায়েত বা সালিসি বসতো, যারা কি করতো, একটা নিউট্রাল থার্ড পার্টি, তারা কি করতো, দুইটা পার্টির মধ্যে একটা সমঝোতা করে দিত। ওই সালিসি ব্যবস্থা এই ইন্টারন্যাশনাল কোর্টেও চালু আছে। কিরকম, একটা থার্ড পার্টি এজেন্সি ও ডিরেক্টলি ওই কোর্টে মানে লিটিগেশন করার আগেই তারা চেষ্টা করে যে দুইটা পার্টির মধ্যে একটা বাইন্ডিং ডিসিশন দেওয়ার জন্য। তারা এই আরবিট্রেশনের যে রেজাল্টটা, সেটা যখন আলটিমেটলি হায়ার কোর্টে যাওয়ার পরে সেখান থেকে সেটা লিটিগেশন করা হয়। যেমন দেখো, নিউট্রাল থার্ড পার্টি ইস্যুতে বাইন্ডিং ডিসিশন বলা হচ্ছে, সালিসিতে নিউট্রাল জায়গায় থার্ড পার্টি থাকবে, সেটা কি দুই পক্ষের মধ্যে একটা বাইন্ডিং একটা ডিসিশন দিবে, যাতে দুজনের বেনিফিট ঠিক থাকে। দেন ইউজফুল হোয়েন ইন্টারন্যাশনাল কোর্টস নট ডিজায়ারেবল, যখন আমি ইন্টারন্যাশনাল কোর্টটা আমি যাব না, তখনই আমি এই আরবিট্রেশনটা করব। মানে এমন যদি কনফ্লিক্ট হয়, সেটা লিটিগেশনের দরকার নেই, এটা আরবিট্রেশনে সেট করা পসিবল। Hello? জি ভাইয়া। দেন পার্টিস ক্যান কাস্টমাইজ আরবিট্রেশন প্রসিজার। ভালো ভাইয়া, আমার ওই ড্যাশবোর্ড এখনো খারাপ পাচ্ছি না। দেখো পার্টিস জি ক্যান ভাইয়া। কাস্টমাইজ জাকির মাইক ছিলাম অফ তো, করো। মিটিং ছিলাম, হ্যাঁ এই কে কথা বলতেছো? মাহবুব ভাইয়ের সাথেও তো কথা বলছি। জাকির মাইক অফ স্পিকার অফ কর। ফোন দিলাম, আজকে ফোন রিসিভ করলো না ভাইয়া। এটা হ্যাঁ, তেলটা দিদি তো ভাই, তেলটা ভাই পাচ্ছে আমি না, ভাইয়ের কাছে দিদি নম্বর আছে। স্যার আপনি অফ করে দেন। জাকিরের মাইকটা অফ করে দেন। অফ করে দেন। স্যার আপনি আমাকে বা রাব্বিকে কোস্ট দিয়ে দেন, তাহলে আমরা কি কথা বলে মাইক অফ করে দেব। আচ্ছা, কে রাব্বি? স্যার আমাকে বা রাব্বিকে, স্যার মাহি, আমাকে বা রাব্বিকে কোস্ট দিয়ে দেন। ঠিক আছে, তোমরা এতটুকু কনসার্ন থাকবে যদি অনলাইন ক্লাসে আসো, যে মিউট করা নাই, তাতে আশপাশে একটু সাউন্ডটা কম থাকে। ঠিক আছে, এটা স্মার্টনেস এর লক্ষণ। দেখো, পার্টিস ক্যান কাস্টমাইজ আরবিট্রেশন প্রসিজার। এটা মানেটা কি,
এটা বলা হচ্ছে যে যে পার্টিগুলোর মধ্যে কনফ্লিক্ট হচ্ছে সেই পার্টিগুলো চাইলে এই যে সালিসি প্রক্রিয়াটা, এই যে আরবিট্রেশন প্রসিডিউরটা, এটাকে কাস্টমাইজ করতে পারে। যেমন দেখো, এই সালিসিটাকে তারা নিজেদের নিয়ে নিতে পারে। যেমন দুটা কোম্পানি, যে বড় ছোট কোম্পানি, যেটা সবসময় যেটা বলতেছি, তো বড় কোম্পানি যখন তার ক্যাপাসিটি বেশি আছে বা তার সে অন্যান্য ফ্যাসিলিটি বেশি দিতে পারে, সে চাইলে এই যে আরবিট্রেশন রেজাল্টটা তার দিকে সে নিতে পারে। কিন্তু লিটিগেশন সেটা পসিবল না, চাইলে সে বেনিফিটটা সে বেশি নেওয়ার চেষ্টা করতে পারে। যেমন হচ্ছে কোর্টস ইউজুয়ালি এনফোর্স আরবিট্রেশন এগ্রিমেন্ট। তো এই যে আরবিট্রেশন থার্ড পার্টি যে ডিসিশনটা দিবে, যে বাইন্ডিং ডিসিশন দিল, এটাকে আলটিমেটলি কি করবে, সেই যে কোর্সটা লিটিগেশনের যে কোর্স, সেইটাকে ওই এগ্রিমেন্টটাকে তারাই এনফোর্স করে দিবে। ঠিক আছে, এট ফার্স্ট মামলা লিটিগেশন তারা কোর্ট আসবে না, ফার্স্টে আরবিট্রেশন থার্ড পার্টি এরাই সলভ করবে, দেন আরবিট্রেশনের যে এগ্রিমেন্টটা সেইটা লিটিগেশনের মাধ্যমে সে কোর্ট সেটাকে এনফোর্স করে দিবে, যাতে ফার্দার তারা এই ধরনের কনফ্লিক্টটা না করে। দেন দেখো মিডিয়েশন বা মধ্যস্থতা, এখানে ওই আরবিট্রেশন দরকার নেই, বাট এখানে নিউট্রাল থার্ড পার্টি থাকবে, তারা কি করে ফ্যাসিলিটেট প্রসেস, তারা এই যে মধ্যস্থতা করা দুজনের মধ্যে পার্সোনালি করে ফেলে, এতে কোনো বাইরের একজন থার্ড পার্টি থাকবে, বাট কোনো আরবিট্রেশন বা লিটিগেশনের দরকার নেই। এক্ষেত্রে এই থার্ড পার্টি তাদের মধ্যে একটা মীমাংসা করে দিবে। দেন কি পার্টিস নট রিকোয়ার্ড টু এগ্রি টু আউটকাম। মধ্যস্থতার ক্ষেত্রে দেখা যায় কি, সবসময় দেখবা যখন মেডিয়েশন করা হয়, এই মধ্যস্থতার ক্ষেত্রে কখনো দুইটা পার্টি ইকুয়ালি বেনিফিট হয় না, তারা কখনো একটা এগ্রিড একটা আউটকাম পায় না, তারা নিজেদের মধ্যে একটা মিনিমাইজ করে নেয়। ঠিক আছে, মধ্যস্থতা মিডিয়েশন যে থার্ড পার্টি, তারা কি করে একটা মিনিমাইজ করে দেয়, যে এই অংশ অতটুকু পাবে, ও অতটুকু অংশ পাবে, বাট কখনোই পারফেক্টলি বেনিফিট হয় না। যেমন হচ্ছে ইউজুয়ালি ভলান্টারি, এই যে মিডিয়েশন যারা করে তারা ভলান্টারি। তুমি মনে করো তোমার আর তোমার ফ্রেন্ডের মাঝখানে কোনো কনফ্লিক্ট হচ্ছে, সাথে অন্য কোনো একটা ফ্রেন্ড সেটাকে মেডিয়েশন করে দিয়ে গেল, এটা ভলান্টারি পারপাস। এটা এমন না তুমি তাকে কোনো টাকা পয়সা দিচ্ছ বা তুমি কোনো ফিনান্সিয়াল তোমার লেনদেন আছে, তা না, এটা ভলান্টারি প্রসেস। দেন প্রেফার্ড ওভার লিটিগেশন এন্ড আরবিট্রেশন when রিলেশনশিপ প্রিজার্ভেশন ইম্পর্টেন্ট। এটা দেখে ইম্পর্টেন্ট, দেখো যে লিটিগেশন আর আরবিট্রেশন থেকে এটা প্রেফারেবল বেশি কেন, যেখানে এই সম্পর্কের প্রিজার্ভেশনটা, সম্পর্ক থাকাটা জরুরি। এমন না যে এই মিডিয়েশন করা, এই যে কনফ্লিক্ট করার ফলে দুজনের সম্পর্ক ভেঙে গেল, দুজনের রিলেশনটাকে বাঁচিয়ে রাখার জন্যই এই মধ্যস্থতা করাটা, দুজনের সম্পর্কটাই ভালো থাকে। দেখো পার্টিস ক্যান কাস্টমাইজ মিডিয়েশন প্রসেস, আগের মতো এখানেও পার্টি কি করতে পারে, এই মিডিয়েশন প্রসেসটাকে কাস্টমাইজ করতে পারে। দেন লাস্ট ওয়ান হচ্ছে নেগোসিয়েশন, মানে আলাপ আলোচনা। নর্মালি এখানে থার্ড পার্টি দরকার নেই, কোনো একটা কনফ্লিক্ট হয়েছে, দুজনেই সেটা নিজেরা আলাপ আলোচনা করে সেটা নিজেদেরকে মিউচুয়ালি বেনিফিটটা সেট করে ফেলতেছে। এটা হচ্ছে মোস্ট ইনফর্মাল, এটা কোনো ফর্মালিটির মধ্যে নাই, হচ্ছে ইনফর্মাল। এটা থার্ড পার্টিও দরকার নাই, সেখানে এটা কস্ট ক্যান বি ইনএক্সপেন্সিভ, কোনো টাকা পয়সার দরকার নেই, এক্ষেত্রে খুবই কম, নিজেরা নিজে সে সলভ করে নিল, আর ক্যান বি ফাস্ট। মনে করো আজকে কনফ্লিক্ট হলো, সেটা কালকের মধ্যে আমরা ঠিক করে ফেললাম। এক্ষেত্রে আমরা কোনো থার্ড পার্টি নিলাম না, আমরা কারো কোনো আরবিট্রেশন বা লিটিগেশনও গেলাম না, নিজে সেটাকে আমরা মিউচুয়ালি সেট করে নিলাম। ঠিক আছে, দেখো একবার এগুলো। সবাই ওকে? তো দেখো একটা মডেল দেখাচ্ছে, a conceptual model for alliance development. দেখতে পাচ্ছ একটা মডেল, দেখতে পাচ্ছ তোমরা, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ইন মাইক্রো এন্টারপ্রাইজ মডেল, দেখতে পাচ্ছ কতগুলা রাউন্ড, কতগুলা শেপ করে 4টা ধাপ দেওয়া আছে। জি স্যার। দেখো এট ফার্স্ট বলা হচ্ছে রিথিঙ্ক বিজনেস। এই মডেলটা, প্রথম মডেলটা আমি একটু দেখাই। এট ফার্স্ট আমি আমার
যে রানিং বিজনেস আমি অপারেট করতেছি, সেই বিজনেস অপারেশনে আমি কিছু স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আমি একা একা আমি অ্যাচিভ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি একটা অ্যালায়েন্স করতে চাচ্ছি। সেক্ষেত্রে এট ফার্স্ট আমার বিজনেসটাকে আমার রিথিঙ্ক করতে হবে যে আমি আসলে এখানে আমি এই যে দেখো পাশে দেখা আছে আমার যে কারেন্ট গোলস, আমার বর্তমানে কি আমি কি গোলস আমি নিয়ে গোল অ্যাচিভ করার জন্য আমি কাজ করতেছি, আর আমি কি কি গোল ডিজায়ার করতে চাচ্ছি, আমি অ্যাচিভ করতে চাচ্ছি, ডিজায়ার গোলগুলা কি। সেই ক্ষেত্রে আমার ইকোনমিক অ্যাসপেক্ট কিভাবে চেঞ্জ করতে হবে, আমার কিভাবে সার্ভাইভাল করতে হবে, আমার যে নতুন যে আমি কোনো অ্যালায়েন্স করবো সেক্ষেত্রে আমাদের রিস্ক আসবে, সেই রিস্ক গুলাকে আমি কিভাবে শেয়ার করবো, আমাদের নতুন যদি আমার কোনো টেকনোলজি আনতে হয় সেটা আমি কিভাবে আনবো, আমার যে গ্রোথটা, এই সবগুলো ফ্যাক্টর চিন্তা করে আমাকে অ্যালায়েন্সটা করতে হবে। তো এটাকে আমরা সেটা সেগমেন্ট করবো আমরা রিথিঙ্ক বিজনেসকে। আমার এই রানিং বিজনেসটাকে আমাকে রিথিঙ্ক করতে হবে, নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। দেখো, this stage is crucial for micro enterprise since it will remodel the way in which the operation, direction and control of its activities is carried out. মানে আমার এই প্রসেসটাকে, যে প্রসেসে আমি আমার অপারেশন ডিরেকশন আমি করতেছি, এটাকে পুরোটা রিমডেল করবে। দ্য রিজনস ফর ফর্মিং এন অ্যালায়েন্স মাস্ট বি ক্লিয়ার। আমি কেন অ্যালায়েন্স করবো এটা আমাকে মাস্ট ক্লিয়ার করতে হবে, হুইচ ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য কোম্পানি। এন্ড দেখো, এই যে আমার যে অ্যালায়েন্সের উদ্দেশ্যটা, কারণটা, এটা ক্লিয়ার থাকবে এবং এটা কোম্পানি ক্যারেক্টারিস্টিক অনুযায়ী এটা বিভিন্ন রকম হইতে পারে। and wants of the needs that are not being met with the current capabilities of company, এবং সেটা আমাকে অবশ্যই দেখাইতে হবে যে আমি কারেন্ট ক্যাপাবিলিটি দিয়ে আমি কি কি অবজেক্টিভ আমি অ্যাচিভ করতে পারছি না, আমার কোন দরকারগুলো আমি ঠিক করতে পারছি না এবং আমি কোনগুলো করতে চাই। তার মানে কি, সেই যে আমার কারেন্ট গোলস গুলা কি আছে এবং আমার এক্সপেক্টেড ডিজায়ার্ড গোলস গুলা কি, কেন আমি অ্যালায়েন্সটা করবো, এটাকে আমার ক্লিয়ার হইতে হবে। Then দেখো, to form an alliance, it is important that the partners share goals, objectives, economic aspects, survival risk, আগে যেগুলো বলেছি। তো একটা অ্যালায়েন্স করার জন্য কি, এই যে পার্টনার যার সাথে আমি অ্যালায়েন্স করব, সে এবং আমি, এই পার্টনার্স গুলা কি করবে, তাদের গোলস, অবজেক্টিভ, ইকোনমিক অ্যাসপেক্ট এগুলাকে শেয়ার করবে, গ্রোথটাকে শেয়ার করবে, এবং প্রোটেকশন এগেনস্ট কম্পিটিশন, যাতে মার্কেটে রানিং যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনের এগেনস্টে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। দেন বোথ দ্য কারেন্ট এন্ড ডিজায়ার্ড গোলস ইনভলভ দ্য অবজেক্টিভস। এই যে বর্তমান এবং ডিজায়ার্ড যে গোলস গুলা, তার কি করে অবজেক্টিভ সেট করে, দ্যাট দ্য কোম্পানি হ্যাজ সেট এন্ড দোজ ইট ওয়ান্টস টু রিচ, যেটা কোম্পানি অ্যাচিভ করতে হবে সেটা অ্যাকর্ডিং টু দ্য ম্যাটেরিয়াল এন্ড হিউম্যান রিসোর্স ইট হ্যাজ। যতটুকু ম্যাটেরিয়াল আর হিউম্যান সাপোর্ট আমার আছে, সেই সবগুলোকে দিয়ে আমি কতটুকু আমি গোলস ডিজায়ার করতে সেটা আমাকে সেট করব, সেই জন্য আমি অবজেক্টিভ গুলা অ্যাচিভ করার ট্রাই করব। এটাই হচ্ছে বিজনেসটাকে রিমডেল করা, নতুন করে চিন্তা করা অ্যালায়েন্স করার ফলে। দেন দেখা বলা হচ্ছে ডিজাইন এন্ড ইন্টিগ্রেশন অফ অ্যালায়েন্স। আমার যে অ্যালায়েন্স আমি করব, এটাতে আমার এই যে এটা ডিজাইনটা এবং আমার যে সাপ্লাই চেইনের ইন্টিগ্রেশন, এটা কেমন হবে, সমন্বয়টা কেমন হবে। যেমন দেখো, সিলেক্ট পার্টনার। এট ফার্স্ট আমি এখানে বলেছি, হ্যাঁ, সিলেক্ট পার্টনার। এট ফার্স্ট আমাকে দেখতে হবে যে আমার পার্টনারটা, অ্যালায়েন্স পার্টনারটা কে হবে, তাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেন আমার একটা উইন উইন নেগোসিয়েশন। উইন নেগোসিয়েশন মানে হচ্ছে দুই পক্ষে যাতে আমরা বেনিফিটেড হই, যাতে কোনো কারো লস না হয়। তিন ধরনের রিলেশনশিপ হয়, একটা উইন উইন, একটা লস লস আর একটা উইন লস। উইন উইনটা হচ্ছে বোথ পার্টি এখানে বেনিফিটেড হবে, বোথ পার্টি প্রফিট করবে। আর যদি এমন হয় যে এক পার্টি করলো আরেক পার্টি করলো না, সেটাকে বলা হয় উইন লস, এক পার্টি হেরে গেল এক পার্টি জিতে গেল নেগোসিয়েশনে। আর এটাকে বলা হয় লস লস, যেখানে বোথ পার্টি লস করলো, ডিল হলো বা দুইজন পার্টি লস করলো সেখানে। দেন অবশ্যই আমাকে এটা উইন উইন হইতে হবে। দেন বলে ইকুইটেবল কন্ট্রাক্টস, যাতে বোথ পার্টির মধ্যে কন্ট্রাক্টটা আমার ইকুইটির মধ্যে থাকে, যাতে আমরা সমানভাবে করতে পারি সেটা। আর এটা কি, টিম আপ, আমরা একটা টিমের মতো কাজ করতে হবে। টিম এফোর্ট ছাড়া কোনো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স পসিবল না। দেখেন কি বলা হয়েছে, দেখো, ডিজাইন এন্ড ইন্টিগ্রেশন অ্যালায়েন্স বলা হচ্ছে, ইন দিস স্টেজ দ্য ডিসিশন এন্ড ইন্টিগ্রেশন অফ অ্যালায়েন্স দ্যাট অ্যালাউ এস্টাবলিশিং এ পার্টনারশিপ বিটুইন এ গ্রুপ অফ কোম্পানিজ ইজ কনসিডার্ড। এই যে গ্রুপ অফ কোম্পানির মধ্যে পার্টনারশিপটা হবে, সেটাকেই এই ডিজাইন ইন্টিগ্রেশনটা অ্যালাউ করতেছে। হোয়ার দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর দ্য গুড ফাংশনিং এন্ড সাকসেস ইন দ্য অ্যালায়েন্স, যেখানে এই গুড ফাংশনিং করার জন্য অ্যালায়েন্সে এবং সাকসেস হওয়ার জন্য ফ্যাক্টরগুলো কাজ করে। যেমন দেখো, মাইক্রো এন্টারপ্রেনিয়ার্স শুড কনসিডার সেভারাল অ্যাসপেক্টস বিফোর ফর্মিং অ্যান অ্যালায়েন্স। মাইক্রো এন্টারপ্রাইজ, যেগুলো ছোট এন্টারপ্রাইজ, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, কয়েকটা অ্যাসপেক্ট তাদেরকে কনসিডার করতে হবে এই অ্যালায়েন্স করার আগে। এক নাম্বার কি, টার্নওভার। টার্নওভার বলতে বোঝা যায় একটা কোম্পানি সে ইয়ারলি যতটুকু বিজনেস করতেছে। টার্নওভার কথার মানে হচ্ছে যে
যতটুকু সে ইনভেস্টমেন্ট করলো সে পুরোটাকে সে 1 বছরে কতটুকু সে উইথড্র করতে পারলো, সে মার্কেট থেকে কতটুকু প্রফিট নিয়ে আসতে পারলো, এটা হচ্ছে তার ইয়ারলি তার টার্নওভার। ঠিক আছে, টার্নিং করে ইনভেস্টমেন্টটাকে ফিরিয়ে আনা, মার্কেট থেকে প্রফিট সহ ফিরিয়ে আনা, যেমন হচ্ছে ইকোনমিক পোটেনশিয়াল। কোন একটা কোম্পানি সেটা ফাইন্যান্সিয়াল স্টেটটা, দেন রেপুটেশন, কোন একটা কোম্পানিতে ব্র্যান্ড রেপুটেশন এখন কেমন আছে, সেটা অ্যালায়েন্স করার ফলে কি হতে পারে চিন্তা করতে হবে, এবং তার গোলস গুলো কি। প্রতিটা কোম্পানির ফিউচারে কিছু গোলস থাকে যে তারা এই বছর কতটুকু প্রফিট করলো, নেক্সট ইয়ার তারা চায় আরো প্রফিট তারা করতে যাচ্ছে, তাদের সেই গোলস গুলোদেরকে কনসিডার করতে হবে। দেন দেখো স্ট্র্যাটেজিস দ্যাট allow those involved to be a win-win scheme. সো স্ট্র্যাটেজি গুলো এমন হইতে হবে যাতে দুইটা কোম্পানি উইন নেগোসিয়েশন উইন স্কিম তারা থাকে। দেন কি এগ্রিমেন্টস, টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য কন্ট্রাক্ট উইথ হুইচ দ্য অ্যালায়েন্স উইল বি এস্টাবলিশড। এই যে এগ্রিমেন্ট গুলো, যে চুক্তিগুলা, দ্য টার্ম এন্ড কন্ডিশন, শর্তগুলো অবশ্যই এই অ্যালায়েন্সটা এস্টাবলিশ করার জন্য ইফেক্টিভ হইতে হবে। দেন বলা হচ্ছে টিম ফরমেশন, দুজনে মিলে বা তিনজনে মিলে একটা টিম তৈরি করা যাতে এই স্ট্র্যাটেজি অবজেক্টিভটা অ্যালায়েন্সের মাধ্যমে অ্যাচিভ হয়। ঠিক আছে, দেন দেখো বলা হচ্ছে অ্যালায়েন্সের স্ট্রাকচার। এটা আবার দেখি অ্যালায়েন্সের স্ট্রাকচারে কি কি আছে, অর্গানাইজেশন, ফাইন্যান্স, টেকনোলজি, পলিসি এন্ড লিগাল। এই যে আমি অ্যালায়েন্সটাকে আমি যে স্ট্রাকচারাল ফর্মে আনবো, কেমন হবে আমার এই অ্যালায়েন্সটা, সেটার জন্য আমার এই অর্গানাইজেশন কাজ করবে, আমাদের ফিনান্সিয়াল ফান্ডিং লাগে ফান্ডিং কাজ করবে, দুজনের মধ্যে টেকনোলজি শেয়ারিং হবে, এবং এই লিগ্যাল পলিসি থাকবে। এই অ্যালায়েন্স যে কন্ট্রাক্ট পলিসি সেটা থাকবে। দেখো স্ট্রাকচারটা কি বলছে, লাইক ইন অর্গানাইজেশন দ্য অ্যালায়েন্স মাস্ট কন্টেমপ্লেট এ স্ট্রাকচার ফর ইটস অপারেশন। অবশ্যই অ্যালায়েন্সের একটা স্ট্রাকচার থাকা লাগবে অপারেশন চালানোর জন্য। হোয়ার দ্য প্রিমোডিয়াল ফাংশনস ফর দ্য সাপোর্ট অফ দ্য অ্যালায়েন্স আর ডেসক্রাইব। এই স্ট্রাকচারের মধ্যে প্রিমোডিয়াল ফাংশন কথার মানে হচ্ছে যে বেসিক যে ফাংশন গুলো, যে মৌলিক ফাংশন, সেগুলো অবশ্যই এখানে ডেসক্রাইব করা থাকবে। কেন থাকবে, এই অ্যালায়েন্সটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে কেউ এটা কোনো ভায়োলেট করতে না পারে। when alliance are well structured, যখন অ্যালায়েন্সটা ওয়েল স্ট্রাকচার থাকবে, এ ম্যানুয়াল ইজ রিটেন, একটা রিটেন ম্যানুয়াল থাকবে, একটা লিখিত একটা ম্যানুয়াল থাকবে, যেখানে সমস্ত এই যে অ্যাকশন গুলো, যে প্রিমোডিয়াল ফাংশন গুলো, সবগুলো ওখানে ডেসক্রাইব থাকবে। দ্যাট কি বলছে, যে ম্যানুয়াল ইজ ইট রিটেন দ্যাট এক্সপ্লেইনস এন্ড ক্যাপচার্স দ্য ফাংশন and processes to be carried out by each collaborator according to the area of position of work. যাতে এই যে ম্যানুয়াল গুলো যাতে সবাই সেটা ফলো করতে পারে, এবং সেই মতো সবাই যাতে তাদের প্রসেস গুলাকে ক্যারি আউট করতে পারে। এই পজিশন অফ ওয়ার্ক গুলো মানে কি বোঝাচ্ছে, এই যে অর্গানাইজেশন, ফাইন্যান্স, টেকনোলজি, পলিসি, এইগুলা সমন্বয়ে এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। ওই রিটেনের ম্যানুয়াল অনুযায়ী সবাই তাদের অ্যাকশন গুলাকে ডিরেক্ট করবে। দেখো ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি আছে, দেখো এখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আর একটা কন্ট্রোল মেকানিজম। আমার ব্যবসার মূল উদ্দেশ্যটা কি, কোন একটা মার্কেট ক্যাপচার করে সেটা থেকে প্রফিট গেইন করা। সো মার্কেট কারা, কাস্টমাররা। তো কাস্টমার সাথে যদি আমার রিলেশনশিপ ভালো থাকে তাহলে অবশ্যই আমার অ্যালায়েন্সটা আরো ভালো হবে। দেন কি বলছে, কন্ট্রোল মেকানিজম, যাতে আমার কোনো প্ল্যান, আমার যে স্ট্র্যাটেজি অ্যালায়েন্সের কোনো প্ল্যানিং, কোনো পলিসি যদি আমার কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটাকে আমার ওই মেকানিজমের দ্বারা আমাকে সেটা কন্ট্রোল করে রাখতে হবে। দেন অ্যালায়েন্সের রিস্ক, অ্যালায়েন্স যখন আমি করতে, তার মানে ফার্স্টে আমি একটা রিস্ক নিয়ে নিচ্ছি যে আমি একা যতটুকু পারতাম, দুজনে মিলে আমি আশা করি আমরা আরো ভালো করতে পারবো। তো এই যে একটা রিস্ক ফার্স্টে আমি নিয়ে নিছি। দেখো এখানে কি বলছে, ইমপ্লিমেন্টেশনে দিস স্টেজ ইজ ফান্ডামেন্টাল ফর দ্য ইভলিউশন এন্ড সাকসেস অফ অ্যালায়েন্স। এটা কি, এই অ্যালায়েন্সের উৎপত্তি এবং সফলতার জন্য এটা ফান্ডামেন্টাল। কারণ এতক্ষণ আমি কি নিয়ে আলোচনা করলাম, আমি বিজনেস রিথিঙ্ক করব, দেখো আমি রিথিঙ্ক করবো আমার এই ডিজাইনটা কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে। এখন আমি আসলাম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মানে ইমপ্লিমেন্টেশনে। এটা কি বলবো, ইট ইজ হোয়ার দ্য অ্যাকশনস are carried out to put into practice the development of the alliance. এটাই হচ্ছে অ্যাকচুয়াল practical areas. Consequently, the partners must take a variety of actions to face unfavorable situation that may arise. এই যে ইমপ্লিমেন্টেশন করার সাথে সাথে কি করতে হবে, তখন এই পার্টনার্স গুলাকে বিভিন্ন ধরনের আনফেভারেবল সিচুয়েশন, মানে যে কনফ্লিক্ট ঘটবে, এই কনফ্লিক্ট গুলাকে সলভ করার জন্য তাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, তাই বিভিন্ন অ্যাকশন নিতে হবে। The functions that are part of this stage are relationship management, কন্ট্রোল মেকানিজম এন্ড অ্যালায়েন্স রিস্ক। এই যে তিনটা পার্ট যেটা বললাম, এটাই হচ্ছে এই অ্যাকশন গুলা, যাতে এই ওই আনপ্ল্যান ইভেন্ট গুলো বা আনফেভারেবল সিচুয়েশন গুলো যাতে ট্যাকেল দেওয়া যায়, এটা কন্ট্রোল করে রাখা যায়।
যেমন দেখো ম্যানেজমেন্ট অফ রিলেশনশিপ বিটুইন পার্টনার্স ফ্রম দ্য পিলার ফর স্টেবিলিটি অফ দ্য অ্যালায়েন্স। আমার এই অ্যালায়েন্সটাকে স্টেবল করে রাখার জন্যই মেইনলি হচ্ছে ম্যানেজমেন্ট অফ রিলেশনশিপ। যদি ম্যানেজমেন্ট দুইটা কোম্পানির ম্যানেজমেন্ট রিলেশনশিপ ভালো না থাকে তাহলে অ্যালায়েন্সটা স্টেবল হবে না। দেন বলা হচ্ছে কন্ট্রোল মেকানিজম, অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিটারমিনিং দ্য ফিউচার অ্যান্ড ডাইনামিক্স অফ দ্য অ্যালায়েন্স। এইটার কারণে আমি এটাকে বলেছিলাম যে আমার এই অ্যাকশনগুলো একটা এগুলোকে কন্ট্রোলে রাখা। যেমন দেখো ডিটারমিনিং দ্য ফিউচার, ভবিষ্যতে আমি কি হব, এবং আমি ডাইনামিক্স মানে কি গতিশীলতা, আমার যে অ্যালায়েন্সটা যেভাবে চলতেছে সেই অ্যালায়েন্সটা কন্ট্রোলে আছে কিনা, বলছে কি আমার আমার যে ডেফিনিট একটা গোল সেই গোল থেকে বের হয়ে যাচ্ছে কিনা, বা কোনো আউটসাইডে কোনো ইফেক্ট এখানে কাজ করতেছে কিনা। যদি অন ট্র্যাকে থাকে দ্যাটস বেটার, ট্র্যাক থেকে বের হয়ে সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে যাতে আমার অবজেক্টিভটা অ্যাচিভ হয়। দেন বলা হচ্ছে রিস্ক অফ দ্য অ্যালায়েন্স। অ্যালায়েন্সের রিস্কটা কি? দ্যাট ইজ রিপ্রেজেন্টিং দ্যাট দ্য থ্রেটস মে অ্যারাইজ আপ অ্যাজ দ্য ইউনিয়ন ডেভেলপস। দেখো অ্যাজ দ্য ইউনিয়ন ডেভেলপ মানে কি, যখন একটা অ্যালায়েন্স তৈরি হলো যাতে এই থ্রেটসটাকে, আমার যে রিস্কগুলোকে আমি যদি মিনিমাইজ করে রাখতে পারি, এগুলো যাতে আমি সহজে আমি কনফ্লিক্টটা রিজলভ করতে পারি, সেটার জন্য আমার এই রিস্ক মেকানিজমটা তৈরি করে রাখা। দেন অ্যাট লাস্ট অপশন বলা হচ্ছে ইভালুয়েশন। এতক্ষণ আমি দেন ইমপ্লিমেন্টেশন করলাম, দেন ইভালুয়েশন কি হবে? দ্য ইভালুয়েশন অফ দ্য ইমপ্লিমেন্টেশন ইজ টু মেড দ্য অ্যাসেস দ্য সাকসেস অফ ইট। এই যে আমি ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করার ফলে আমি কতটুকু আমি প্রোগ্রেস করলাম, সেটাই হচ্ছে আমার ইভালুয়েশন। এন্ড অ্যালাউস আস টু নো ইটস পারফরমেন্স বাই ডেভেলপিং দ্য প্রপার মনিটরিং এন্ড ডিজায়ার্ড রেজাল্ট দ্যাট ক্যান বি অ্যাচিভড। এটাই বললাম, পারফরমেন্সটাকে ভিজিবল করে রাখা, আমার এই সাকসেসটাকে আমাকে ইভালুয়েট করা এবং কারেক্টিভ অ্যাকশন নেওয়া যাতে সামনে এই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য তার ভালো কোনো অ্যাকশন আমি নিতে পারি, সেটাই। তার সাথে কি বলা হচ্ছে, দ্য এইম অফ প্রপোজড অ্যালায়েন্স মডেল। এই যে অ্যালায়েন্স মডেলটা প্রপোজ করা হয়েছে, এটা এইমটা হচ্ছে ইজ টু এমব্রেস দ্য নিউ জেনারেশন অফ এন্টারপ্রেনিউর্স উইথ ইনোভেটিভ অর্গানাইজেশনাল অ্যান্ড কালচারাল আইডিয়াস which allows them to create security and confidence in a cooperative and equitable manner. এখানে বলা হচ্ছে নতুন কোনো এন্টারপ্রাইজের ক্ষেত্রে নিউ জেনারেশনকে যাতে তারা আগের এই কনভেনশনাল বিজনেস থিঙ্কিং দ্বারা চেঞ্জ করে এটাকে রিথিঙ্ক করে নতুন কিছু এখানে ইনোভেট করতে পারে, নতুন কোন আইডিয়াস এখানে ইনভলভ করতে পারে, এবং এইভাবে অ্যালায়েন্স করার মাধ্যমে যাতে মিউচুয়ালি বেনিফিট হয়ে তারা মার্কেটে আরো গ্রো করতে পারে। এটাই হচ্ছে এই মডেলের মেইন উদ্দেশ্য। সবাই একটু দেখো তো। সবাই বুঝতে পারছি? এখন লাস্ট টপিক দেখো, এটাকে বলা হয় বুল হুইপ ইফেক্ট। এটা কেমন? মনে করো কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড সেটা একদম কাস্টমার লেভেলে, মানে একদম কনজিউমার লেভেলে সেটা ছোট থাকে। মনে করো কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড আজকে হলো 2 ইউনিট, তো দুইটা প্রোডাক্টের ডিমান্ড কনজিউমার লেভেলে। তো কনজিউমার পরে যে আগের অপশনে যে রিটেইলার বা যে খুচরা বিক্রেতা সে কি করবে, যদি ডিমান্ড হয় 2টা সে অর্ডার করবে 5টা, তাতে বেশি সার্ভ করা যায়, কনজিউমার বেশি পাওয়া যায়। তো রিটেইলার যদি দেয় 5টা, হোলসেলার সেখানে দিবে 10টা। সবাই বাড়িয়ে বাড়িয়ে সবাই দেয় না অসময় অর্ডারটা, সবাই চাইবে কি যে আমার স্টোরটা ফিল আপ থাক, যাতে আমার কনজিউমাররা ফিরে না যায়, যাতে আমার কাস্টমার এই সার্ভিসটা ভালো থাকে। তো কনজিউমারে ছিল 2টা, রিটেইলার দিল 5টা, তার আগে হোলসেলার সে করলো কি আমি 10টা বানাবো। তো হোলসেলারের অর্ডার দেখে ম্যানুফ্যাকচার করলো সেটাকে 20টা বানানোর করলো। তার মানে কি ওই যে 2টা প্রোডাক্টের ডিমান্ড ছিল সেটা ম্যানুফ্যাকচার পর্যন্ত আসতে আসতে সেটা 20টা পরিণত হয়ে গেল। তার মানে অর্ডার ভ্যারিয়েশনটা কত বেড়ে গেল। এটাকে বলা হয় বুল হুইপ ইফেক্ট, যে কোনো একটা প্রোডাক্টের অর্ডার জাস্ট ডিমান্ড ইনফরমেশনের ডিস্টরশনের কারণে এটা লার্জলি ইফেক্ট করা। যেমন দেখো, থ্রু দ্য নিউমারাস স্টেজেস অফ সাপ্লাই চেইন, অনেকগুলো স্টেজের মধ্যে কি ফ্যাক্টর, যেমন টাইম এন্ড সাপ্লাই অফ অর্ডার ডিসিশন। আমার এই অর্ডার ডিসিশনের সাপ্লাইটা, আমার ডিমান্ড অফ দ্য সাপ্লাই, এই সাপ্লাইয়ের ডিমান্ডটা, ল্যাক অফ কমিউনিকেশন, ডিসঅর্গানাইজেশন, এইসবের কারণে দেখা যায় কি যে এই ইফেক্টটা তৈরি হয়। এটাকে অনেক সময় বলা হয় হুইপ প্লাশ ইফেক্ট।
যেমন the bullwhip effect can be explained as a occurrence detected by the supply chain where orders sent to the manufacturer and supplier create larger variance than the sales to the end customer. কথাটা মানে দেখো, যে অর্ডারটা আমার ম্যানুফ্যাকচারের কাছে সেন্ড করা হচ্ছে সেটা কি আমার যে লাস্টে একদম এন্ড কনজিউমার যে ডিমান্ড তার থেকে অনেক ভ্যারিয়েন্স হয়ে গেল। মানে সবাই চায় বেশি বেশি রিজার্ভ করে রাখতে স্টকে, যাতে স্টক আউট হয়ে না যায়, যাতে কাস্টমার ফিরে না যায়। কি বলা হচ্ছে, দিস ইরেগুলার অর্ডারস ইন দ্য লোয়ার পার্ট, এই যে এন্ড কনজিউমারের লোয়ার পার্টে যে ডিমান্ডটা কম ছিল সেটা যে উপরে গিয়ে হাই হয়ে গেল, এটাকে বলা হয় এই বুলহুইপ ইফেক্ট। দেখো, দিস ভেরিয়েন্স ক্যান ইন্টারাপ্ট দ্য স্মুথনেস অফ সাপ্লাই চেইন প্রসেস অ্যাজ ইচ লিঙ্ক ইন সাপ্লাই চেইন উইল ওভার অ্যান্ড আন্ডার এস্টিমেট দ্য প্রোডাক্ট ডিমান্ড। এই যে সাপ্লাই চেইনের লিঙ্ক গুলা এই যে প্রোডাক্ট ডিমান্ডটাকে আন্ডার এস্টিমেট করতেছে অথবা ওভার এস্টিমেট করতেছে, এই যে চেঞ্জ করতেছে, এই চেঞ্জের কারণে সাপ্লাই চেইনের প্রসেসটা স্মুথনেসটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই বেশি বেশি অর্ডার প্রজেক্ট করতেছে। এটা তোমার ছবিটা দিকে তাকাও, লাস্টে যে কাস্টমার এখানে যে অনেক কম ভেরিয়েশন ছিল, এটা দেখো ম্যানুফ্যাকচার কত বড় হয়ে গেল। এটাই হচ্ছে এই এস্টিমেশনটা ভুল করার কারণে অনেক বেশি পরিমাণে ডিমান্ড আসা, বাট বেসিক্যালি ডিমান্ড অত বেশি না। আগে এটা দেখো, এক্সাম্পলটা দেখো, দেখো দ্য অ্যাকচুয়াল ডিমান্ড কি ছিল, ছবিটা দিকে তাকাও। The actual demand for a product and its material, আচ্ছা এর নিচে থেকে দেখো, let's say the actual demand for from a customer is 8 unit। দেখো কাস্টমারের, এটা এখানে লেখা নাই, কাস্টমারের এখানে অর্ডার ছিল 8 ইউনিট, মানে 8টা ইউনিট সে কিনতে পারে। The retailer made their order 10 units from the distributor। রিটেইলার কি করবে, তার থেকে 2 ইউনিট বেশি অর্ডার করলো, কেন? এক্সট্রা 2 ইউনিটস আর টু এনশিওর দে ডোন্ট রান আউট অফ ফ্লোর স্টক। সে এখন যদি সে 8টার জায়গায় 8টাই অর্ডার করে, মানে তার কাছে আর কোনো এক্সট্রা নাই, সে 2টা হাতে রেখে সে 10টা অর্ডার করলো। তো রিটেইলারে যখন 10টা অর্ডার করলো, যে সাপ্লায়ার মানে যে ডিস্ট্রিবিউটর, সে কি করলো, ডিস্ট্রিবিউটর দেন অর্ডার্স 20 ইউনিটস ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার। সে যখন ম্যানুফ্যাকচারের কাছ থেকে সে 20 ইউনিটস অর্ডার করলো, কেন? allowing them to buy in bulk so they have enough stock to guarantee timely shipment of goods to the retailer। এই রিটেইলারকে টাইমলি আরো গুডস সাপ্লাই করার জন্য সে একটা বাল্ক অর্ডার দিল, 10টার জায়গায় ডাবল করে দিল সে 20টা, যাতে তার স্টকটা ফিল আপ থাকে। আচ্ছা, কারণ যদি এরপর ডিমান্ড বাড়ে তখন সে এখান থেকে সেটাকে সেল করতে পারে, তাকে আবার ম্যানুফ্যাকচার অর্ডার করতে হবে না। দেন এই যখন দেখলো ডিস্ট্রিবিউটর অর্ডার 20টা, এই 20 ইউনিট 20 ইউনিট, তো 20 হওয়ার পর দ্য ম্যানুফ্যাকচার কি করলো, রিসিভ অর্ডার করার ফলে তখন সে ঠিক করলো আমি তাহলে 40 ইউনিটস আমি ম্যানুফ্যাকচারিং করবো। ডিস্ট্রিবিউটর তাদের যে 20 ইউনিট অর্ডার করে দিচ্ছে, তো ম্যানুফ্যাকচার অ্যাজিউম করে নিল যে আমাকে তাহলে নেক্সট ইয়ারে ডাবল প্রোডাকশন করতে হবে। সো কি হলো, দেখো আলটিমেটলি এই যে কাস্টমারের এন্ড কনজিউমারের যে 8টা দরকার ছিল, 8টা ডিমান্ড ছিল, 8টা ম্যানুফ্যাকচারিং লেভেলে সেটা 40 ইউনিটসে চলে গেল, তার মানে 5 টাইম সেটা বেড়ে গেল। এইটাকে বলা হয় বুলহুইপ ইফেক্ট, যে ঠিক মতো এই ডিমান্ড ইনফরমেশনটা পাস না করার ফলে এটা অনেক বেশি পরিমাণে ভ্যারিয়েন্স দেখাচ্ছে এই সাপ্লাই চেইনের উপরের লেভেলগুলোতে। ঠিক আছে, এবার দেখো এগুলোর রিজনটা কি, রিজনস ফর বুলহুইপ ইফেক্ট। দেখো, ডিসঅর্গানাইজেশন বিটুইন ইচ সাপ্লাই চেইন লিঙ্ক, এই সাপ্লাই চেইনের যে লিঙ্ক গুলো আছে, যারা এখানে যে ফার্ম গুলো, যে স্যার আর পড়ায়েন না, মাথায় ঢুকতেছে না। লাস্ট তোমার তো কথাই বলো না, না ঢুকার কি আছে মাথায়? স্যার একটানা 1 ঘন্টা যাবত পড়াচ্ছেন স্যার। কতক্ষণ রেসপন্স করবো না? দেখো এটা লাস্ট, দেখো বলা হচ্ছে ডিসঅর্গানাইজেশন বিটুইন ইচ সাপ্লাই চেইন লিঙ্ক। যখন দেখা যায় সাপ্লাই চেইনের যে লিঙ্ক যারা আছে, ম্যানুফ্যাকচারার, আমার যারা ডিস্ট্রিবিউটর, রিটেইলার, আমাদের কাস্টমার হ্যান্ডলিং যারা করে, মার্কেটার, এদের মধ্যে যখন কোনো অর্গানাইজেশনটা ঠিকমতো থাকবে না, সেটা যেমন অর্ডারিং লার্জার স্মলার অ্যামাউন্ট দেন ডিমান্ড, যে ডিমান্ডটা অ্যাকচুয়ালি আছে সেটার থেকে বেশি বা কম প্রজেকশন দেওয়া। দেখো ল্যাক অফ কমিউনিকেশন বিটুইন ইচ লিঙ্ক, প্রত্যেকের লিঙ্কের মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকে। যেমন দেখো, ম্যানেজার্স ক্যান পারসিভ প্রোডাক্ট ডিমান্ড ইনডিফারেন্টলি ফ্রম ডিফারেন্ট ইউজার্স সোর্স। ম্যানেজার যদি ঠিক মতো এই যদি তার পারফেক্ট সোর্স থেকে সে ডিমান্ড ইনফরমেশন না নেয়, তাহলে তার আলটিমেট যে ডিমান্ডটা, যে অর্ডারের সিকোয়েন্স, সেটা ঠিক থাকবে না। দেখা যাবে তার ডিমান্ডটা ভেরিফাই হয়ে গেল, সে দেখা গেল যে স্টোরেজ যে যারা প্রমোটিং করে, যারা ব্র্যান্ডিং মার্কেটিং যারা করতে, তাদের থেকে ডাটা না নিয়ে সে স্পেসিফিক পার্সনের কাছ থেকে নিল, সেই স্পেসিফিক পার্সন ডাটাটা ভালনারেবল করতে পারে, সেক্ষেত্রে ডাটাটা মিসগাইড করবে, ডিমান্ড ঠিক মতো থাকবে ইনফরমেশনটা। দেখো ফ্রি রিটার্ন পলিসি, এটা হচ্ছে একটা মার্কেট পলিসি। যেমন দেখো, কাস্টমার কি করতে পারে, কাস্টমার কোনো একটা প্রোডাক্টে অর্ডার করে গেল,
তুমি সেই প্রোডাক্টটা আনার পরে যখন আনবা তখন সেটা নিবে সে। বাট এখানে অবশ্যই একটা ফ্রি রিটার্ন পলিসিও আছে, তুমি এটা চাইলে তুমি কাস্টমার সেটাকে ডিসঅ্যাভয়েড করতে পারে যে আমি এখন আর নিব না। এই ক্ষেত্রে দেখো কাস্টমার কাছে যদি তুমি কোনো ডিমান্ড চাও, সে কি করলো, সে মে ইন্টেনশনালি ওভার স্টেট ডিমান্ড, সে যতটুকু ডিমান্ড দরকার তার থেকে সে বেশি ওভার স্টেটমেন্ট দিল। যেমন আমার দরকার 8টা, সে কাস্টমার বলে দিল আমার দরকার 20টা। তো তুমি অবশ্যই সে 20টা তুমি অ্যারেঞ্জ করবা। দেন কি করলো, সে ওই 20টা অ্যাভেলেবেল হওয়ার পরে সে বললো সে এখন আর সে নিবে না, অ্যাজ বিকজ অফ ফ্রি রিটার্ন পলিসি। সো এই যে ডিমান্ডের যে মিসগাইডটা হচ্ছে, এটা কারণে এই বলবো ইফেক্টটা দেখা দিচ্ছে। দেখো অর্ডার ব্যাচিং, কোন একটা কোম্পানি যখন আজকে কোন একটা প্রোডাক্ট সে দেখো কোম্পানিজ মে নট ইমিডিয়েটলি প্লেস অ্যান অর্ডার উইথ দেয়ার সাপ্লায়ার। কখনো যে কোনো একটা প্রোডাক্ট যদি সেখানে শর্টেজ পড়ে যায়, সে একটা প্রোডাক্টের অর্ডার কখনো সে করতে চায় না। সে চায় কি যে যাতে উইকলি অথবা মান্থলি আমি বড় ধরনের অনেক প্রোডাক্ট নিয়ে আমি একটা অর্ডার প্লেস করি, যাতে আমার ইকোনমিক্স অফ স্কেল হয়, যাতে বেশি প্রোডাক্ট অর্ডার করলে আমার সেটা আমি প্রাইস বেনিফিট পাবো। তো এই জন্য দেখা যায় যে অর্ডার তারা রাইট টাইমে প্লেস করে না। তার মানেটা কি, যখন তারা এই অর্ডারটা মানে থেমে রাখতেছে, মানে তারা পরে অর্ডার করবে, এই সময়ের মধ্যে ডিমান্ডটা ভেরি করতে পারে। দেখো প্রাইস ভেরিয়েশন, প্রোডাক্টটা অ্যাভেলেবেল করার পরে কোনো একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট দেওয়া মানে কি, তখন কনজিউমাররা যে দরকার 2টা সেখানে সে অবশ্যই 5টা কিনে রাখবে, কারণ ডিসকাউন্টে চলতেছে সেটা। অথবা কি কোনো কস্ট চেঞ্জেস, হঠাৎ করে কোনো একটা ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে গেল, দেখেন দেখা কি আমার যে বাইং প্যাটার্নে চেঞ্জ হয়ে গেল, এখন আর প্রোডাক্টটা সেরকম পরিমাণে ডিমান্ডের থাকতেছে না। দেখো ডিমান্ড ইনফরমেশন, রিলাইং অন পাস্ট ডিমান্ড ইনফরমেশন টু এস্টিমেট দ্য কারেন্ট ডিমান্ড। যদি পাস্ট ডিমান্ড ইনফরমেশনটা যদি ঠিক না হয়, তাহলে সেটা যদি প্রদর্শন ধরা হয় যে আমি নেক্সট ইয়ার আমি ওই ডিমান্ড বেস করে আমি এতটুকু প্রোডাকশন করবো, সেক্ষেত্রে এটা ইনফরমেশনটা মিসগাইড হবে। এই ক্ষেত্রে ইনফরমেশনটা ডিস্টর্ট হয়ে দেখা যাবে যে কনজিউমারের দরকার থেকে বেশি পরিমাণে প্রদর্শন করা হচ্ছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এই শেষ। স্যার এই পিডিএফটা স্যার দিয়ে দিলে মনে হয়, মানে পাওয়ারপয়েন্ট স্লাইডটা দিয়ে দিলে মনে হয় স্যার ভালো হয়।